নতুন বিশ্ব ব্যবস্থায় সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য সামরিক সক্ষমতা একটা অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর সাম্প্রতিক সময়ের নানান ঘটনা একটা জিনিস প্রমাণ করে যে এই পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলোর নিরাপত্তা প্রায় শূন্যের কাছাকাছি। ইসরায়েল অনবরত ফিলিস্তিনে আগ্রাসন চালায়, মন চাইলেই সিরিয়াতে আঘাত করে, লেবাননে আঘাত করে, ইরানে আঘাত করে, আর যুক্তরাষ্ট্র ইরানকে নিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে হুমকি দেয়। আর একই সাথে ইরাক, কুয়েত, কাতার কেউই নিরাপদ নয়। আর আশেপাশের সকল রাষ্ট্র যখন এরকম নিরাপত্তা ঝুঁকিতে থাকে, তখন মোরল দেশ সৌদি আরব কিন্তু নিজের অস্তিত্বের শঙ্কায় থাকে। আর অন্যদিকে পাকিস্তান আছে ক্রমাগত ভারত এবং আফগানিস্তানের আক্রমণের ঝুঁকিতে, আর তুরস্ক আছে পশ্চিমাদের দ্বারা এক গভীর নিরাপত্তাজনিত ষড়যন্ত্রের মুখে। এই দেশগুলোর অনেকেরই সম্পদ আছে, কিন্তু সম্পদের নিরাপত্তার জন্য বাহিনী নাই। কারো বা বাহিনী আছে কিন্তু অর্থ নাই, আবার কারো প্রযুক্তি এবং বাহিনী দুইটাই আছে কিন্তু পরমাণু শক্তি নাই। যে কারণে মুসলিম বিশ্বের সার্বিক নিরাপত্তা এবং অগ্রগতির জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া উপায় নাই। একবার একটু ভাবুন তো, যদি এমন হয় যে মুসলিম দেশগুলো সবাই ন্যাটোর মতো একটা সামরিক জোট বানালো, যেখানে প্রত্যেকে নিরাপত্তার জন্য কাজ করবে, একে অন্যকে সামরিক সহায়তা দেবে, অর্থনৈতিক সহায়তা দেবে, তাহলে কেমন হইতো? তো এই ব্যাপারটা কিন্তু কাল্পনিক কিছু না। 2015 সালে মুসলিম দেশগুলো এইরকম একটা জোট গঠন করেছিল, কিন্তু সেই জোটে নানা ত্রুটি ছিল, ফলে সেটা সত্যিকারের ন্যাটোর মতো জোট হয়ে উঠতে পারে নাই। তবে বর্তমানে মুসলিম বিশ্বের শক্তিশালী এবং কৌশলগত তিনটা গুরুত্বপূর্ণ দেশ আবারও এরকম একটা জোট বানানোর মতো পরিস্থিতি তৈরি করেছে, আর এ নিয়ে আলোচনাও চলছে। তো সেই সামরিক জোটের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং অগ্রগতি নিয়ে আজকের ভিডিও, চলেন শুরু করি। আর হ্যাঁ, এখনো চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেন, কারণ সাবস্ক্রাইবার বাড়লে ভিডিও বানাতে মোটিভেশন চলে আসে। মুসলিম দেশগুলোর মধ্যে একটা মুসলিম ন্যাটো বা স্ট্র্যাটেজিক ডিফেন্স অ্যালায়েন্স গঠনের ধারণা কিন্তু নতুন নয়। বিভিন্ন সময় এই ভাবনাটি নানান মাত্রায় আলোচিত হয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় 2015 সালের 15 ডিসেম্বর সৌদি আরবের উদ্যোগে ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন নামে একটা সামরিক জোট গঠন করা হয়। 41টি মুসলিম দেশ নিয়ে গঠিত এই জোটের কমান্ডার হিসেবে নিযুক্ত হন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। আনুষ্ঠানিকভাবে এই জোটের মূল উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদ দমন। বিশেষ করে সে সময় আইএসআইএস বা আল কায়দার মতো সংগঠনগুলো বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছিল। তবে বাস্তবতায় আইএমসিটিসি সেই লক্ষ্য অনুযায়ী কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। দীর্ঘ সময় পার হলেও জোটটির পক্ষ থেকে কোনো উল্লেখযোগ্য যৌথ সামরিক অভিযান কিংবা বড় পরিসরের সশস্ত্র অপারেশন পরিচালিত হয়নি। ফলে নামের মধ্যে মিলিটারি কোয়ালিশন থাকলেও বাস্তবে এর কোনো দৃশ্যমান সামরিক মুভমেন্ট দেখা যায় নাই। কেমনে দেখা যাবে? জোটের উদ্দেশ্য দেখেই তো বোঝা যাচ্ছে এইটা পশ্চিমা ইন্ধনে গড়ে উঠেছিল। প্রকৃতপক্ষে মুসলিম স্বার্থ রক্ষা ইস্যুটা এই জোটের ভেতরে মনে হয় সেইভাবে ছিল না। কারণ 2015 সালে সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই ভালো ছিল, এখনো ভালো। তবে এখন মাঝে মাঝে সৌদিকে অন্যদিকে মুভ করতে দেখা যায়, বাট তখন এমনটাও ছিল না। এর পাশাপাশি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ দেশ এই জোটে যোগই দেয় নাই। বিশেষ করে ইরানের অনুপস্থিতির কারণে আইএমসিটিসিকে অনেকেই একটি সার্বজনীন ইসলামিক জোটের পরিবর্তে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সুন্নি জোট হিসেবে আখ্যায়িত করে। সব মিলিয়ে ঘোষিত উদ্দেশ্য এবং বাস্তব কার্যকারিতার মধ্যে বড় ধরনের ফারাক থাকায় আইএমসিটিসিকে কার্যত একটি ব্যর্থ সামরিক জোট বলা যায়। তবে বর্তমানে পুনরায় আরেকটা মুসলিম ন্যাটো তৈরির সিরিয়াস আলোচনা হচ্ছে। আগের মতো এত বৃহৎ না, মেইনলি মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা দেশ মিলে এই ডিফেন্স অ্যালায়েন্স তৈরির চেষ্টা চালাচ্ছে। 9 জানুয়ারি 2026 প্রকাশিত ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তিটা এখন ত্রিপাক্ষিক জোটের রূপ নেওয়ার সম্ভাবনার দিকে আগাচ্ছে। মানে সৌদি এবং পাকিস্তানের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তিটা আছে, যেটা 17 সেপ্টেম্বর 2025 তারিখে স্বাক্ষরিত হয়, এইটাতে অন্য একটা দেশও যুক্ত হতে চাচ্ছে। সেই দেশটা তুরস্ক। এই চুক্তিতে যোগ দেওয়ার জন্য তুরস্ক অ্যাডভান্স লেভেলের আলোচনাও চালিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। কেন এই চুক্তিটা গুরুত্বপূর্ণ? মূলত সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তির নাম স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট বা SMDA। চুক্তিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটি ন্যাটোর আর্টিকেল 5 এর আদলে তৈরি। মানে এনি অ্যাগ্রেশন এগেইনস্ট আইদার কান্ট্রি শ্যাল বি কনসিডার্ড অ্যান অ্যাগ্রেশন এগেইনস্ট বোথ। অর্থাৎ সৌদি আরব বা পাকিস্তানের যে কোনো একটির উপর হামলা হলে অন্য দেশটি সেটিকে নিজের উপর হামলা হিসেবে বিবেচনা করবে এবং সামরিক সহায়তা প্রদান করবে। আর এই চুক্তিতে তুরস্ক যুক্ত হতে চাচ্ছে। যদিও ব্লুমবার্গ এই তথ্য প্রকাশ করেছে, তবে এখন পর্যন্ত এটা 100% কনফার্ম ইনফরমেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নাই। তবে গত
কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে অন্তত এইটুকু নিশ্চিতভাবে বলা যায় আলোচনা অনেকটা এগিয়ে গেছে। এর প্রমাণ হিসেবে সামনে আসছে সাম্প্রতিক সময়ে সুদান এবং লিবিয়াকে কেন্দ্র করে গড়ে ওঠা দুইটা গুরুত্বপূর্ণ ডিল। প্রথমে লিবিয়ার প্রসঙ্গে আসা যাক। ডিসেম্বর মাসে লিবিয়ার ন্যাশনাল আর্মির নেতা জেনারেল খলিফা হাফতারের পক্ষের লোকের সাথে পাকিস্তানের একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় পাকিস্তান লিবিয়াতে JF-17 ফাইটার জেট সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করবে। ডিলটির সম্ভাব্য আর্থিক মূল্য $1.5 বিলিয়ন থেকে $4 বিলিয়ন মধ্যে। যেহেতু লিবিয়াতে প্রচুর তেল আছে, তাই অনেকে আবার ভাবতেছেন যে এই ডিলটা অস্ত্রের বিনিময়ে দীর্ঘমেয়াদী তেল সরবরাহের ব্যাপারেও হয়েছে কিনা। এখন কথা হচ্ছে, এই ডিলের সাথে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোট এবং সেখানে তুরস্কের যোগদান ইস্যুটা কিভাবে জড়িত? দেখেন, লিবিয়ার জেনারেল খলিফা হাফতারের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন সৌদি আরব এবং এখানে তুরস্কেরও কিন্তু ভূমিকা আছে। তাই লিবিয়ার সাথে পাকিস্তান এমন ডিলে যাবে আর এখানে সৌদি এবং তুরস্কের সমর্থন থাকবে না, এইটা হতে পারে না। তার মানে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি একই স্বার্থে কাজ করলো এখানে। এছাড়াও রয়টার্সের বরাতে জানা যায় লিবিয়ার মতোই আরেকটা অনুরূপ চুক্তি সুদান ন্যাশনাল আর্মির সঙ্গে করেছে পাকিস্তান। সুদান বর্তমানে গৃহযুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে বিদ্রোহী গোষ্ঠীর র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সমর্থন দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত, আর সুদানের আর্মির পেছনে রয়েছে তুরস্ক এবং সৌদি আরব। আর এই চুক্তিতেও পাকিস্তান সুদানকে বিভিন্ন সামরিক বিমান সরবরাহ করবে বলে জানা যাচ্ছে। মানে পাকিস্তান এমন জায়গাতেই অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে যেখানে সৌদি এবং তুরস্কের সমর্থন আছে। তাই ধারণা করা হচ্ছে এরা তিন দেশ একসাথে একটা জোটে চলে আসতে পারে। সে সাথে একটু খেয়াল করে দেখেন, দীর্ঘদিন ধরে সৌদি আরব কিন্তু পশ্চিমা দেশগুলো থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনে আসছিল। সেই হিসেবে সুদানে অস্ত্র সরবরাহ তো পশ্চিমা দেশ থেকেও হতে পারত, কিন্তু সেটা হয় নাই, অস্ত্র দিয়েছে পাকিস্তান। তাই সাম্প্রতিক এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে যে একটি নতুন সামরিক মুভমেন্ট ধীরে ধীরে গড়ে উঠছে। তাই ভবিষ্যতে সৌদি, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে যদি একটা কার্যকর প্রতিরক্ষা জোট গড়ে ওঠে, তা খুব একটা বিস্ময়কর হবে না। বিশেষ করে তুরস্ক এবং পাকিস্তানের মধ্যকার সামরিক এবং কৌশলগত সম্পর্ক আগে থেকে কিন্তু বেশ ভালোই আগাইছে। এছাড়া ইদানিং সৌদির সাথেও সম্পর্ক অন্য যে কোনো সময়ের তুলনায় এগিয়েছে। তো এই জোট সংক্রান্ত এই পুরো প্রেক্ষাপটে বড় পরিবর্তন আসে গত বছরে, যখন ইসরায়েল কাতারে হামলা চালায়। এই হামলার মাধ্যমে ইসরায়েল কার্যত একটি বার্তা দেয় যে মধ্যপ্রাচ্যে তারা নিজেদের একমাত্র অভিভাবক হিসেবে দেখছে এবং আন্তর্জাতিক আইন ভঙ্গ করলেও কেউ তাদের থামাতে পারবে না। অথচ কাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি অবস্থিত এবং কাতার দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে নিজের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছিল। তবুও শেষ পর্যন্ত দেশটিকে ইসরায়েলি হামলার মুখোমুখি হতে হয়। এই ঘটনার পর সৌদি আরবের ভেতরে একটা গভীর নিরাপত্তা ভীতি তৈরি হয়। সৌদি নীতি নির্ধারকদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে যে যদি কাতারের মতো একটা দেশও হামলার শিকার হতে পারে, তাহলে সৌদি আরবও নিরাপদ নয়। এর উপর ইসরায়েলের ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন, অবৈধ ভূখণ্ড দখল এবং গ্রেটার ইসরায়েল ধারণা সৌদি আরবের মাথা ব্যথার কারণ। আর এই প্রেক্ষাপটেই কাতারে হামলার কিছুদিন পর সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সেই ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়, যেখানে এক দেশের উপর হামলাকে দুই দেশের উপর হামলা হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন সেই ডিফেন্স অ্যারেঞ্জমেন্টেই তুরস্ক যুক্ত হতে পারে এমন সম্ভাবনা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। যদি বাস্তবে এই জোট গঠন সম্ভব হয়, তাহলে এই জোটটা মূলত তিনটা গুরুত্বপূর্ণ পিলারের উপর প্রতিষ্ঠিত হবে। প্রথম পিলার, পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার। এই জোটে পাকিস্তান থাকবে মূলত হার্ড পাওয়ারের ব্যাকবোন হিসেবে। পাকিস্তান বর্তমানে বিশ্বের একমাত্র মুসলিম রাষ্ট্র যার নিজস্ব পারমাণবিক অস্ত্র রয়েছে। আনুমানিক 160 থেকে 170টা নিউক্লিয়ার ওয়ারহেড, ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল সক্ষমতা এবং সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি থাকার কারণে পাকিস্তান একটি পূর্ণাঙ্গ এবং বিশ্বাসযোগ্য ক্রেডিবল নিউক্লিয়ার ডিটারেন্স বজায় রাখে। এর ফলে প্রস্তাবিত এই জোটটি কেবল একটি সাধারণ সামরিক জোট না থেকে কার্যত একটা ডিফ্যাক্টো নিউক্লিয়ার অ্যালায়েন্সে রূপ নিতে পারে। অনেকেই বলতে পারেন এই ডিফ্যাক্টো নিউক্লিয়ার অ্যালায়েন্স আবার কি? এইটা হচ্ছে, মনে করেন দুইটা দেশ, একটা দেশের পরমাণু শক্তি আছে আর একটা দেশের নাই, কিন্তু দুই দেশই এমন একটা চুক্তিতে যাবে যাতে বিপদের সময় পরমাণু অস্ত্র নাই এমন দেশটা অন্য দেশের কাছ থেকে পরমাণু অস্ত্র সহায়তা পায়। আর এই প্রেক্ষাপটে আসে নিউক্লিয়ার আমব্রেলা ধারণাটি। নিউক্লিয়ার আমব্রেলা বলতে বোঝায় একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তার পরমাণু প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে অন্য রাষ্ট্রকে পরোক্ষ নিরাপত্তা প্রদান করে। মানে খেয়াল করেন, পারমাণবিক শক্তির কিন্তু একটা বিশাল প্রতিরোধ ক্ষমতা আছে। মনে করেন আপনার পারমাণবিক অস্ত্র আছে, এজন্য কেউ কিন্তু আপনাকে আক্রমণ করার
সাহস পাবে না, কারণ আপনাকে আক্রমণ করলে আপনিও তাকে আক্রমণ করে ধ্বংস করে দিতে পারবেন। তাই নিজের ধ্বংসের ভয়ে সে আপনাকে আক্রমণ করবে না। তার মানে আপনার পরমাণু শক্তি আপনাকে নিরাপত্তা দিচ্ছে। সেম নিরাপত্তা অন্য কেউ দিতে পারবে যদি আপনার সাথে অন্য কেউ সেই রকম একটা চুক্তিতে যায়। মানে অন্য একটা দেশের সাথে আপনি এমন একটা চুক্তিতে যাবেন যেখানে বলে দিবেন যে ওই দেশে কেউ আক্রমণ চালালে আপনি আপনার পরমাণু অস্ত্র তাদের পক্ষে ব্যবহার করবেন। তখন কিন্তু সেই দেশটাও একটা ভালো নিরাপত্তা পেয়ে যাবে। আর এই পয়েন্ট অফ ভিউ থেকে সৌদি আরব এবং তুরস্কের নিজস্ব পারমাণবিক অস্ত্র না থাকলেও পাকিস্তান তাদের এই কৌশলগত সুরক্ষা নিশ্চিত করতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধুনিক অস্ত্র থাকা এবং ইরানের পারমাণবিক কর্মসূচির প্রেক্ষাপটে সৌদি আরবের জন্য এই ধরনের নিরাপত্তা কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সৌদি আরবের উপর সম্ভাব্য পারমাণবিক হামলার ক্ষেত্রে আক্রমণকারী পক্ষকে মাথায় রাখতে হবে যে তাদের দিকেও পাল্টা আঘাত আসতে পারে, যেটা আসবে পাকিস্তান থেকে। কারণ পাকিস্তান সৌদি একজোট, সো হামলা করা যাবে না। ফলে সৌদি আরবের নিজস্ব পারমাণবিক সক্ষমতা না থাকায় এই জায়গায় পাকিস্তানের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এছাড়াও প্রায় 6.5 লাখ সক্রিয় সেনা এবং বিপুল রিজার্ভ ফোর্স সহ পাকিস্তানের সেনাবাহিনী বিশ্বের শীর্ষ সামরিক বাহিনীগুলোর একটি। ভারতের সঙ্গে একাধিক যুদ্ধ, কাশ্মীর এবং বেলুচিস্তান কেন্দ্রিক দীর্ঘমেয়াদী সংঘাতের কারণে পাকিস্তানের সেনাবাহিনীর বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা তুলনামূলকভাবে অনেক বেশি। পাশাপাশি JF-17 এর মতো যৌথভাবে উৎপাদিত যুদ্ধ বিমান, শাহিন এবং বাবর সিরিজের মিসাইল এবং ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপন থাকার কারণে এই সামরিক জোটে পাকিস্তান একটি নির্ভরযোগ্য এবং শক্তিশালী সামরিক স্তম্ভ হিসেবে আবির্ভূত হবে। দ্বিতীয় পিলার, সৌদি আরবের পেট্রো ডলার। সৌদি আরবের সবচেয়ে বড় শক্তি হলো পেট্রো ডলার। তেল রপ্তানি থেকে অর্জিত বিপুল ডলার রিজার্ভ ব্যবহার করে সৌদি আরব বিলিয়ন ডলার বিনিয়োগ, ডিপোজিট এবং সফট লোন দিতে সক্ষম। এই আর্থিক সহায়তা ছাড়া পাকিস্তান এবং তুরস্কের মতো দেশের জন্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চাপ সামলানো কঠিন। ফলে জোটের ভিতরে সৌদি আরব কার্যত ফিনান্সিয়াল লাইফলাইন হিসেবে কাজ করবে। দ্বিতীয়ত, সৌদি আরবের তেল রাজনীতি অত্যন্ত প্রভাবশালী। ওপেকের নেতৃত্ব দিয়ে তেলের উৎপাদন এবং মূল্য নিয়ন্ত্রণে সৌদির যে ক্ষমতা রয়েছে তা একটি শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র হিসেবে জোটের কৌশলগত স্বার্থে ব্যবহার করা যেতে পারে। তৃতীয়ত, ধর্মীয় প্রভাব। মক্কা এবং মদিনার তত্ত্বাবধায়ক হওয়ায় সৌদি আরবের প্রতি মুসলিম বিশ্বের একটি স্বাভাবিক সফট কর্নার আছে। এই ধর্মীয় এবং নৈতিক প্রভাবের কারণে জোটটি মুসলিম বিশ্বে তুলনামূলকভাবে সহজেই গ্রহণযোগ্যতা পায় এবং বড় সিদ্ধান্তগুলো একটি নৈতিক বৈধতাও অর্জন করে। তৃতীয় পিলার, তুরস্কের মডার্ন টেকনোলজি। ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সেনাবাহিনী সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরে সবচেয়ে বড়। তবে সংখ্যার চেয়েও গুরুত্বপূর্ণ হলো তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি। এর যাত্রা শুরু হয় 1985 সালে, যখন দেশটিতে ডিফেন্স ইন্ডাস্ট্রি অফিস প্রতিষ্ঠা করা হয়। সে সময় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে এর সঙ্গে তুরস্কের তীব্র সংঘাত চলছিল। পিকেকে হচ্ছে তুরস্কের সীমান্ত অঞ্চলে বসবাসকারী কুর্দিদের একটা দল, যারা স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু তুরস্ক সেটা মানে না। তাই তাদের যে কোনো চেষ্টাকে তুরস্ক প্রতিরোধ করে। আর এইটা বহুদিন যাবতীয় চলে আসছে। আর পিকেকের বিরুদ্ধে লড়াই চলাকালে পশ্চিমা দেশগুলো প্রায় তুরস্কের উপর অস্ত্র ব্যবহারে বিধিনিষেধ আরোপ করত, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে। উদাহরণ হিসেবে 1990 সালে জার্মানি ঘোষণা দেয় যে তুরস্ক জার্মানির কাছ থেকে আমদানি করা সাঁজোয়া যান দেশের অভ্যন্তরে ব্যবহার করতে পারবে না। এর আগেও 1974 সালের সাইপ্রাস অভিযানের পর যুক্তরাষ্ট্র তুরস্কের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয়। একই ধরনের পরিস্থিতি দেখা যায় আবার 2020 সালে S-400 ডিফেন্স মিসাইল ইস্যুতে, যখন পশ্চিমা দেশগুলো তুরস্কের উপর নতুন করে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। মানে তুরস্ক তার নিজের প্রয়োজনে অস্ত্রের ব্যবহার করতে চায়, কিন্তু সেই অস্ত্র যেহেতু পশ্চিমাদের কাছ থেকে সে কিনে এনেছে, তাই সেসব ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় পশ্চিমারা। আর এই অভিজ্ঞতাগুলো থেকে তুরস্ক সিদ্ধান্ত নেয় নিজেদের অস্ত্র নিজেরাই তৈরি করবে। ফলে সরকার ডিফেন্স ইন্ডাস্ট্রিতে ব্যাপক ভর্তুকি এবং রাষ্ট্রীয় সহায়তা দিতে শুরু করে। আজ তুরস্কে প্রায় 3,500 ডিফেন্স কোম্পানি সক্রিয় আছে, যারা বিভিন্ন ধরনের অস্ত্র এবং সামরিক প্রযুক্তি উৎপাদন করছে। 2014 থেকে 2024 সালের মধ্যে তুরস্কের অস্ত্র উৎপাদনের পরিমাণ $1.9 বিলিয়ন থেকে বেড়ে $7.4 বিলিয়ন পৌঁছেছে। বর্তমানে তুরস্ক বিশ্বের অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর মধ্যে 11তম অবস্থানে রয়েছে এবং বৈশ্বিক অস্ত্র বাজারের প্রায় 1.7% তাদের দখলে। প্রায় 178টা দেশে তুরস্ক অস্ত্র রপ্তানি করে। আর এর মধ্যে সবচেয়ে আলোচিত তুর্কি ড্রোন প্রযুক্তি, ন্যাটো মানের সামরিক সরঞ্জাম, যুদ্ধজাহাজ এবং 5ম প্রজন্মের ফাইটার জেট প্রকল্প। তার মানে তুরস্কের সামরিক শিল্প এখন বিশ্বমানের। আর এই কারণেই সৌদি আরব এবং পাকিস্তান তুরস্কের ড্রোন প্রযুক্তি এবং খান যুদ্ধবিমান প্রকল্পের অংশীদার হতে আগ্রহ দেখাচ্ছে। আর এই তুরস্ক যদি পাকিস্তানের পরমাণু শক্তি এবং সৌদির অর্থনৈতিক শক্তির সাথে একজোট হয়, তবে তা কিন্তু দারুণ হবে। তো এতক্ষণ তো বুঝে গেলেন যে এই জোটে এই 3টা দেশ আসলে এই জোটটা একটা টপ লেভেলের জোট হবে। কারণ
তিনটা দেশের তিন রকম সক্ষমতা, কিন্তু প্রশ্ন হচ্ছে এই দেশগুলো কেন একত্রে জোটবদ্ধ হবে? একটা কথা মনে রাখবেন যে জিওপলিটিক্সে নিজের স্বার্থ ছাড়া একটা পাতাও নড়ে না। আর এমন সময় কেন এই তিনটা দেশ একসাথে আসতে পারে তার পেছনেও বেশ কিছু কারণ আছে। তো শুরুতেই সৌদি আরবের কারণগুলো একটু দেখি। সৌদি আরব মূলত বড় তিনটা কারণে পাকিস্তানের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে এবং তুরস্কের সঙ্গেও গভীরভাবে এই জোট গড়ার জন্য চিন্তা করছে। প্রথমত ভিশন 2030 এবং ডিফেন্স ইন্ডাস্ট্রি। সৌদি আরব অস্ত্র আমদানির উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে চায়। এই ক্ষেত্রে তুরস্কের ড্রোন প্রযুক্তি এবং সামরিক উৎপাদনের অভিজ্ঞতা এবং পাকিস্তানের প্রশিক্ষিত সেনা এবং যুদ্ধ অভিজ্ঞতা সৌদির জন্য বড় সম্পদ। এই তিন দেশের সমন্বয়ে সৌদি আরবকে ধীরে ধীরে একটি স্বনির্ভর প্রতিরক্ষা শক্তিতে পরিণত করতে পারে। দ্বিতীয়ত আমেরিকার উপর নির্ভরতা কমানো। মার্কিন নীতির অনিশ্চয়তা সৌদিকে বিকল্প নিরাপত্তা কাঠামো খুঁজতে বাধ্য করেছে। তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে জোট সৌদিকে স্ট্র্যাটেজিক অটোনমি দেয়, একক শক্তির উপর নির্ভর না করে বহুমুখী নিরাপত্তা বলয় গড়ে তোলার সুযোগ দেয়। তৃতীয়ত ইরানকে মোকাবেলা। ইরানের মিসাইল, ড্রোন এবং প্রক্সি বাহিনীর হুমকির বিপরীতে তুরস্কের প্রযুক্তি এবং পাকিস্তানের নিউক্লিয়ার ডিটারেন্স সৌদি আরবকে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা দিতে পারে। তার মানে তিনটা কারণ দেখলেন এবং এই তিনটা জিনিসের বাস্তব প্রতিফলন দেখা যায় 2023 সালের জুলাই মাসে যখন তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে $3 বিলিয়ন বেশি মূল্যের একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, যা তুরস্কের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রতিরক্ষা রপ্তানি চুক্তি। এর আওতায় সৌদি আরব ভেয়ারাক্টার আকিনজি ড্রোন কিনেছে এবং 2025 সালের অক্টোবরে প্রথম ব্যাচের সৌদি অপারেটররা তুরস্কে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। এছাড়াও সৌদি আরব থেকে তুরস্কের রপ্তানি, যেটা মূলত কেমিক্যাল এবং পলিমার, এইটা হয়েছে প্রায় $3.25 বিলিয়ন। 2025 সালের রিপোর্ট অনুযায়ী দুই দেশ আরও $6 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে, যেখানে যুদ্ধজাহাজ, ট্যাঙ্ক এবং মিসাইল সিস্টেম অন্তর্ভুক্ত থাকতে পারে। তার মানে সৌদি আরবের স্বার্থ কিন্তু খুবই কড়া। দ্বিতীয়ত পাকিস্তানের জন্য এই জোট মূলত নিরাপত্তা এবং অর্থনৈতিকভাবে টিকে থাকার প্রশ্ন। প্রথমত ভারতের সঙ্গে শক্তির ভারসাম্য রক্ষা। ভারতের সামরিক আধুনিকায়নের মোকাবেলায় পাকিস্তানের দরকার প্রযুক্তিগত আপগ্রেড, যেখানে তুরস্ক ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং যৌথ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দ্বিতীয়ত অর্থনৈতিক সহায়তা। সৌদি আরবের ডিপোজিট, তেল সুবিধা এবং বিনিয়োগ পাকিস্তানের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃতীয়ত কাশ্মীর ইস্যুতে কূটনৈতিক সমর্থন। তুরস্ক প্রকাশ্যে এবং সৌদি আরব তার প্রভাবশালী অবস্থান থেকে পাকিস্তানকে কাশ্মীর ইস্যুতে কূটনৈতিক ব্যাকআপ দেয়। জোট হলে এইটা আরো বেশি করে দেবে। তার মানে এতক্ষণ সৌদি আরব এবং পাকিস্তানের ব্যাপারটা দেখলাম, এবার চলেন দেখি তুরস্ক কেন এই জোটে আসতে পারে সেটা। তুরস্ক এই জোটকে দেখবে মূলত কৌশলগত নেতৃত্ব এবং অর্থনৈতিক সুযোগ হিসেবে। প্রথমত মুসলিম বিশ্বের নেতৃত্ব। সৌদির ধর্মীয় প্রভাব এবং পাকিস্তানের সামরিক শক্তির সঙ্গে জোট তুরস্ককে মুসলিম বিশ্বের শক্তিশালী রাজনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে, কারণ ইতোমধ্যেই মুসলিম বিশ্বের সামরিক দিক বিবেচনায় তুরস্কের একটা ভালো প্রভাব আছে। দ্বিতীয়ত সৌদির বাজার এবং বিনিয়োগ। ডিফেন্স ইন্ডাস্ট্রি এবং অবকাঠামো খাতে সৌদির বিনিয়োগ তুরস্কের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয়ত পাকিস্তানের নিউক্লিয়ার ব্যাকআপ। পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা তুরস্ককে পরোক্ষভাবে কৌশলগত সুবিধা দিবে। তার মানে এই জোটে তুরস্ক আসলে তুরস্ক একদিকে নিউক্লিয়ার ব্যাকআপ পাবে, আবার তুরস্ককে পাকিস্তানকে কিন্তু কিছু আধুনিক সরঞ্জাম দিতে হবে, কিছু প্রযুক্তিগত সহায়তা দেওয়া লাগবে। এর বাস্তব উদাহরণ হচ্ছে MILGEM প্রকল্প, যেখানে তুরস্ক কিন্তু পাকিস্তানের জন্য আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ করতেছে। তার মানে এই জোটের তিনটা দেশেরই নিজস্ব লাভ আছে। এরপরেও এই জোট গড়ে উঠলে আরো কিছু কৌশলগত লাভ দেখা যায়। যেমন প্রথমটা হচ্ছে একটি শক্তিশালী রিজিওনাল পাওয়ার ব্লকের জন্ম। সৌদি আরবের হাতে তেল, পেট্রোডলার এবং অর্থনৈতিক প্রভাব আছে। পাকিস্তানের হাতে আছে পারমাণবিক অস্ত্র এবং ক্রেডিবল নিউক্লিয়ার ডিটারেন্স, আর তুরস্কের হাতে আছে আধুনিক সামরিক প্রযুক্তি, ড্রোন এবং শক্তিশালী ডিফেন্স ইন্ডাস্ট্রি। এই তিনটা শক্তি একসাথে হলে এটি আর আলাদা আলাদা দেশের ক্ষমতা থাকে না, বরং একটি সমন্বিত পাওয়ার ব্লক তৈরি হয়, যেখানে অর্থনীতি, নিউক্লিয়ার সুরক্ষা এবং আধুনিক যুদ্ধ ক্ষমতা এক কাঠামোর ভিতরে কাজ করে। ফলে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় একটি বাস্তব শক্তি কেন্দ্রের জন্ম হতে পারে। দ্বিতীয়ত I2U2 জোটের বিপরীতে একটা কাউন্টার ব্লক। I2U2 জোটে আছে মূলত ভারত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্র। এই জোটের বিপরীতে সৌদি, পাকিস্তান এবং তুরস্ক অ্যালায়েন্স মুসলিম বিশ্বকে কেন্দ্র করে একটি বিকল্প শক্তির অক্ষ তৈরি করতে পারে। এর ফলে ইসরায়েল কেন্দ্রিক শক্তির যে ভারসাম্য, সেটা চ্যালেঞ্জের মুখে পড়বে এবং ভারত ইসরায়েল সামরিক ঘনিষ্ঠতার বিপরীতে পাকিস্তান একটি বড় কৌশলগত ব্যাকআপ পাবে। অর্থাৎ পুরো অঞ্চলে ব্যালেন্স অফ পাওয়ার নতুনভাবে পুনর্গঠিত হতে পারে। তৃতীয়ত কালেকটিভ ডিফেন্স থেকে শক্তিশালী ডিটারেন্স। এই জোটে যদি ন্যাটোর আর্টিকেল 5 এর মতো কালেকটিভ ডিফেন্স ব্যবস্থা থাকে, তাহলে এক দেশের উপর হামলা মানে
3 দেশের উপর হামলা এইটা হয়ে যাবে। এতে ভবিষ্যতে কেউ, বিশেষ করে ভারত, পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আগে বহুবার ভাববে, কারণ তখন পাকিস্তানের নিউক্লিয়ার শক্তি, তুরস্কের আধুনিক সামরিক সক্ষমতা এবং সৌদি আরবের অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রভাব একসাথে সক্রিয় হয়ে যাবে। তো এই জোটের উদ্দেশ্য যুদ্ধ শুরু করা নয়, বরং যুদ্ধ শুরু হওয়ার আগেই প্রতিপক্ষকে থামিয়ে দেওয়া, অর্থাৎ ডিটারেন্স থ্রু কালেকটিভ পাওয়ার। তার মানে জোটের সম্ভাবনা এবং এইটার প্রভাব নিয়ে আশা করি এখন বুঝে গেছেন, কিন্তু এই জোট গড়ে ওঠা এতটাও সহজ নয়, বহু চ্যালেঞ্জ আছে। এই সম্ভাব্য জোটের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো নেতৃত্বের দ্বন্দ্ব। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সম্পর্ক কখনোই পুরোপুরি স্বাভাবিক ছিল না। খাশোগি হত্যাকাণ্ডের পর তুরস্ক যেইভাবে সৌদির নেতৃত্বকে আন্তর্জাতিক চাপের মুখে ফেলেছিল, তা আঙ্কারা রিয়াদ সম্পর্কে গভীর অবিশ্বাস তৈরি করেছে। আর সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্ক কিছুটা উন্নত হলেও একটি সামরিক জোটে চূড়ান্ত সিদ্ধান্ত কার হাতে থাকবে, এই প্রশ্ন এরদোয়ান এবং এমবিএস এর নীরব প্রতিযোগিতা ভবিষ্যতে অস্থিরতা তৈরি করতে পারে। এরপর আসে ইরান ফ্যাক্টর। সৌদি আরব চায় এই জোটটা মূলত ইরানের বিরুদ্ধে একটি কৌশলগত বলয় হোক, কিন্তু পাকিস্তানের অবস্থান ভিন্ন। ইরানের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সীমান্ত, নিরাপত্তা ঝুঁকি এবং অভ্যন্তরীণ সংবেদনশীলতা রয়েছে, ফলে পাকিস্তান প্রকাশ্যে কোনো ইরান বিরোধী জোটে পুরোপুরি যুক্ত হতে চাইবে না। তাই সৌদি যেখানে জোটটিকে ইরান কেন্দ্রিক দেখতে চায়, পাকিস্তান সেখানে এইটিকে ব্রডার ডিফেন্সিভ অ্যালায়েন্স হিসেবে দেখতে আগ্রহী। এই মত পার্থক্য জোটের ভেতরে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আরেকটি বড় সীমাবদ্ধতা হলো অর্থনৈতিক বাস্তবতা। পাকিস্তান এবং তুরস্ক দুই দেশই বর্তমানে অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। দীর্ঘমেয়াদী সামরিক জোট চালানো, যৌথ মহড়া এবং অস্ত্র উৎপাদনে বিপুল অর্থ লাগে, যা তাদের একার পক্ষে বহন করা কঠিন। তাই বাস্তবে এই জোট কতটা কার্যকর হবে তা অনেকটাই নির্ভর করতেছে সৌদি আরব কতটা অর্থায়নে এগিয়ে আসবে সেইটার উপর। আর সেইটা কতটা সম্ভব সেটা কিন্তু অনিশ্চিত। আবার সবশেষে রয়েছে পশ্চিমা চাপ। তুরস্ক ন্যাটো সদস্য হওয়ায় যুক্তরাষ্ট্র এবং ন্যাটো এই ধরনের সমান্তরাল সামরিক জোটকে কতটা সহজভাবে নেবে তা কিন্তু প্রশ্নের বিষয়। অতীতে S-400 ইস্যুতে যেমন চাপ এসেছে, তেমন চাপ ভবিষ্যতেও আসতে পারে, যা পুরো জোটকে প্রভাবিত করবে। সব মিলিয়ে এই জোট কাগজে কলমে যতটা শক্তিশালী, বাস্তবে ততটাই জটিল। নেতৃত্বের দ্বন্দ্ব, ইরান প্রশ্নে মতভেদ, অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং পশ্চিমা চাপ, এই চারটা বিষয় সামলাতে না পারলে জোটটি উচ্চাকাঙ্ক্ষী ধারণা হয়েই থেকে যেতে পারে। তবে এই ধারণাটা আসলেই বাস্তবায়ন হবে কিনা সেই ব্যাপারে আপনারা কি মনে করেন একটু কমেন্টে জানান। আর এইটা যদি হয়ে যায়, সেটা আসলেই মুসলিম বিশ্বের জন্য কতটা ভালো হবে সেটাও কমেন্ট করতে পারেন।